নমস্কার, তোমাদের আবারও স্বাগত জানাই ফ্রি লার্নিং অ্যান্ড কোচিং চ্যানেলে। এবং প্রতি শনিবারের মতো আজকেও আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও, আরও একটা নতুন পাঠ্যের আলোচনা। তবে আজকের পাঠ্যটা কিন্তু গল্প নয়। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো অবশ্যই। আজকে আমরা আলোচনা করবো একটা কবিতা নিয়ে। আজকে ভিডিওটা আবারও নবম শ্রেণীর জন্য। নবম শ্রেণীর একটি পাঠ্য কবিতা আছে তোমাদের, কবিতার নাম হচ্ছে আমরা। আজকে সেই আমরা কবিতাই আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয়। তো ভিডিও তো অবশ্যই শুরু করব, তবে ভিডিও শুরুর আগে প্রতিবার মতো যা তোমাদেরকে বলি আর কি, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। সাবস্ক্রাইব করলে আমাদের একটু জোরটা বাড়ে। আমরা মনে করি যে আমাদের পরিবারটা আরও বেশি বড় হলো। পরিবারটা বড় হলে আমাদের কাজ করার অনুপ্রেরণা আরও বেশি আসবে, তোমরা বুঝতেই পারছো। আর যদি লাইক ভালো লাগে তো লাইকটা করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করেও জানিও তাদেরকে যেরকম ইউটিউবে একটা চ্যানেল আছে, গল্পের আলোচনা বা ইত্যাদি হয়। ক্লাস 9-এর জন্য এর আগের ভিডিও টপিক ছিল নিরুদ্দেশ। তো নিরুদ্দেশ গল্পটার ভিডিওটা তোমাদের কেমন লেগেছিল সেটাও কিন্তু এই ভিডিওর কমেন্টে তোমরা অবশ্যই জানাতে পারো। আর যদি সেই ভিডিওটা এখনো কেউ না দেখে থাকো, কেউ যদি প্রথমবার আজকে এই ভিডিওটা দেখছো, তাহলে অবশ্যই সবাইকে বলবো ওপরে আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে কিন্তু অবশ্যই নিরুদ্দেশের ভিডিওটা দেখে নিও। আজকে ভিডিওটা দেখে নাও, এটা দেখার পরে দেখতে পারো। তাহলে চলো আর বেশি কথাবার্তা না বলে শুরু করছি আজকের ভিডিও। আজকের আমাদের আলোচ্য কবিতার নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তের আমরা। তোমরা নিশ্চয়ই জানো যে যেহেতু একটা গোটা কবিতা বা গল্প নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করি, আমাদের ভিডিওগুলো হয়তো ডিউরেশনে একটু বেশি বড় হয়। তবে তোমরা কিন্তু মন দিয়ে অবশ্যই ভিডিওগুলো দেখো। মানে এই কবিতাটা অনেক বেশি তথ্য সমৃদ্ধ। এবার এই তথ্য সমৃদ্ধ কবিতার মধ্যে কোন তথ্যটা তোমাদের মনে রাখতে হবে, তার জন্য আমি তোমাদেরকে অবশ্যই বলবো আজকের এই ভিডিও শুরুর আগে তোমরা একটা খাতা নিয়ে ভিডিওটা দেখতে বসো, এবং যখনই আমি ভিডিওতে কিছু বলবো সেগুলো কিন্তু খাতায় নোট করতে থাকো। এবং আমি এটুকু তোমাদেরকে অ্যাসিওর করতে পারি, এই ভিডিওটার পরবর্তীতে তোমাদের কিন্তু এই কবিতাটা নিয়ে আর কোনো সমস্যা থাকবেই না, যদি তুমি ভিডিওটা মন দিয়ে দেখো। আমরা, এই যে কবিতাটা, এতে প্রথমেই প্রশ্ন আসে আমরা বলতে কাদেরকে কবি বুঝিয়েছেন। কবি বাস্তবে আমাদেরকে বুঝিয়েছেন। হ্যাঁ, মানে আমি তুমি এই আমাদের সবাইকেই বুঝিয়েছেন। আমরা যারা বাংলায় থাকি, যারা বঙ্গভূমিকে ভালোবাসি, যারা বাঙালি হয়ে গর্বিত, তাদেরকে উনি আমরা বলতে বুঝিয়েছেন। এই আমরা কবিতার পড়ার আগে অবশ্যই আমি প্রতিবারের মতো তোমাদেরকে বলি, কবিকে জানাটা, কবির ভেতরের চিন্তাধারা মননটা জানাটা অবশ্যই জরুরি। তাই জন্য আমরা সত্যেন্দ্রনাথ দত্ত সম্বন্ধে কিছু জানার চেষ্টা করব। তো তোমরা সবাই নিশ্চয়ই জানো, বইয়ের শেষে সব লেখকেরই লেখক পরিচিতি তোমাদের দেয়া থাকে। তো যদি তোমরা বইয়ের পিছন দিকে চলে যাও, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো যে সত্যেন্দ্রনাথ দত্ত সম্বন্ধে সেখানে কি লেখা আছে। সেখানে লেখা আছে এনার জন্মস্থানটা যেমনভাবে তোমরা মনে আছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের জন্মস্থানটা কিন্তু সবার মনে থাকে। তার কারণ হচ্ছে এনার জন্মস্থানটা একটু, যে গ্রামটা একটু অদ্ভুত নাম, চুরুলিয়া। অনেকেই জানো তোমরা নিশ্চয়ই যে কাজী নজরুল ইসলামের জন্মস্থান হচ্ছে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম, এবং সত্যেন্দ্রনাথ দত্তেরও জন্মস্থান বর্ধমান জেলার চুপি গ্রামে। রবীন্দ্র সমকালীন কবিদের মধ্যে অন্যতম জনপ্রিয় কবি, এবং এনার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক ইনি ছিলেন, কিন্তু তা সত্ত্বেও ইনি রবীন্দ্র অনুগামী হয়েও রবীন্দ্রনাথের অনুকরণ করেননি, রবীন্দ্রনাথের অনুসরণ করেছেন। এই অনুসরণ এবং অনুকরণের মধ্যে একটা বিশাল বড় পার্থক্য আছে, সেটা তোমাদের অন্য কোনো ভিডিওতে কখনো আমি আলোচনা করব। তো এই কবি সত্যেন্দ্রনাথ দত্তকে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ছন্দের জাদুকর নামে ডাকতেন। এনার বিখ্যাত কিছু কাব্যগ্রন্থের মধ্যে আছে সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা, ফুলের ফসল, কুহু কেকা, বিদায় আরতি প্রভৃতি। আর কিছু অনুবাদ করা কবিতাও আছে, তীর্থ সলিল, তীর্থ রেণু, মণি মঞ্জুষা ইত্যাদি। এবং এনার সম্বন্ধে আরও কিছু তথ্য তোমাদেরকে আমি বলছি। যেমন ইনি, এই সত্যেন্দ্রনাথ দত্ত, ইনি কিন্তু মাইকেল মধুসূদন দত্তের ছাত্র ছিলেন। ছাত্র ইন দ্য সেন্স, অর্থাৎ তুমি বলতে পারো যে সাহিত্য ছাত্র। মানে মাইকেল মধুসূদন দত্ত এনাকে শিখিয়েছেন কিভাবে কবিতা গল্প লিখতে হয়, সাহিত্য কীভাবে সৃষ্টি করতে হয়, সেটা কিন্তু মাইকেল মধুসূদন দত্ত এনাকে অল্প হলেও শিখিয়েছেন। একা মাইকেল মধুসূদন দত্ত শেখায়নি, অন্য অনেকে শিখিয়েছে, তবে মাইকেল মধুসূদন দত্ত ওনার শিক্ষকদের মধ্যে অন্যতম। এনার জন্ম 1882-তে এবং অদ্ভুতভাবে এনার মৃত্যু হয় 1922-এ। এনার জীবনকাল খুবই সংক্ষিপ্ত, 40টা বছর, মাত্র 40 বছর ইনি জীবিত ছিলেন। তার মধ্যে যদিও বা প্রচুর কবিতা গল্প লিখে গেছেন, আমাদেরকে অনেক কিছু উপহার দিয়ে গেছেন। আজকে আমরা যে কবিতাটা পড়তে চলেছি আমরা, সেটি কিন্তু গৃহীত হয়েছে 1912 খ্রিস্টাব্দে প্রকাশিত কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে। যদিও এই কবিতাটা স্পেসিফিক্যালি যদি আমি বলি, বিশেষ করে এই কবিতাটা, এটি কিন্তু প্রকাশিত হয়েছিল 1911-তে বাঙালি পত্রিকায়। পরবর্তীতে কুহু ও কেকা কাব্যগ্রন্থে এটিকে সংযোজিত করা হয়েছিল। আমরা কবিতাটা আলোচনা করবো এবং কবিতাটার মানে বলবো। সুতরাং কিন্তু তোমরা বইয়ের মধ্যেও লিখে রাখতে পারো বা খাতাতেও লিখে রাখতে পারো, অনেক তথ্য আছে, এটা কিন্তু অবশ্যই তোমার মনে রাখবে। তো বেনির গঙ্গা যেথায় মুক্তি ভিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে। প্রথমে জানতে হবে মুক্ত বেনির
অর্থ কি? মুক্ত বেনি, এটার আক্ষরিক অর্থ হচ্ছে আলুলায়িত বেনি, অর্থাৎ তুমি বলতে পারো খোলা চুলের বিনুনি। উনি বাংলার বর্ণনা দিচ্ছেন, বাংলার প্রাকৃতিক বর্ণনা, এবং গঙ্গাকে উনি তুলনা করছেন গঙ্গা যে বয়ে এসছে সেটা মুক্ত বেনির মতো। এবার এর পিছনে একটা পুরাণের কাহিনী আছে, ঠিক আছে? কি কাহিনী আছে? পুরাণে উল্লিখিত হয়েছে, স্বর্গ থেকে আগত সুরধ্বনির তরঙ্গ আকুল বিক্ষোভকে দেবাদিদেব শিব তার জটায় ধারণ করেছিল। অর্থাৎ বলা হচ্ছে যে গঙ্গা নদী মানে যখন স্বর্গ থেকে অনেক সুরের ধ্বনি আসছিল, তখন তরঙ্গের যে অনেক বিশাল বড় ধারা তৈরি হয়েছিল সেটাকে শিব নিজের জটার মধ্যে নিয়ে নিয়েছিল। এবার শিবের চুলে তো জটা আছে, যার ফলে সেই জলের প্রবাহগুলো কোথাও একইভাবে প্রবাহিত হতে পারেনি, বিভিন্ন এঁকে বেঁকে অনেক কটা ভাগে প্রবাহিত হয়েছে। সে মুহূর্তে গঙ্গা নামে পরিচিত হয়েছে। আমরা জানি শিবের মাথাতেই গঙ্গা থাকে। তো এখানে বলা হচ্ছে কি, শিবের যে বেনি, সেই বেনিতে আলুলায়িত অবস্থায় গঙ্গা এসছে কোথায়? আমাদের বরদ বঙ্গে, অর্থাৎ বরদাতা। বরদ কথাটার অর্থ হচ্ছে বরদাতা, যে আশীর্বাদ দেয় বা বর দেয়। তাহলে আমাদের এই বঙ্গে এসছে, আমরা বাঙালিরা সেই বরদ বঙ্গে বাস করি। বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুক মালা, ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট, কিরণে ভুবন আলা। এবার দেখো, বাম হাতে যার কমলার ফুল, এখানে বঙ্গকে একটা মাতার সাথে তুলনা করা হচ্ছে, বঙ্গমাতা, যার বাম দিকে, আমরা জানি যে বাম দিক অর্থাৎ বলা হচ্ছে কোন দিক? পূর্ব দিক। পূর্ব দিকে আছে কি? বাংলার শ্রীহট্ট বা সিলেট, যেখানে কি আছে? যেখানে কমলার ফুল অর্থাৎ কমলা লেবু। এবং ডাহিনী মধুক মালা, ডান দিকে কি আছে? ডান দিকে আছে পুরুলিয়া এবং বিহার, যেখানে মহুয়া ফুলের চাষ হয়, যেখানে মহুয়া ফুল ভর্তি। তো ওই ডান দিকে আছে, ওই জন্যই বলছে মধুক মালা। ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট, ভাল অর্থাৎ কপাল, অর্থাৎ এই বঙ্গের উত্তর দিকে রয়েছে কি? কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ, এবং কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ একটা মুকুটের মতো কাজ করছে। যার কিরণে ভুবন আলা, মানে কিরণে জগৎ আলোকিত হয়ে উঠছে। কোল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ, চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ। এবার দেখো, কোল ভরা যার কনক ধান্য, অর্থাৎ আমরা জানি বঙ্গভূমিতে ধান চাষের অতিরিক্ত প্রাচুর্য আছে। চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ, অতসী অপরাজিতা পদ্ম এগুলো সবই এক একটা ফুলের নাম, তোমরা জানো অবশ্যই। সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে। বাংলার দক্ষিণে আছে বঙ্গোপসাগর, সেই সাগর তার তরঙ্গ দিয়ে অনেক রকমের বন্দনা তৈরি করছে আমাদের বঙ্গে। বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি, আমরা হেলায় নাগেরে খেলাই, নাগেরই মাথায় নাচি। কবি বলছেন, বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি, আমরা বাঘের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছি, আমরা হেলায় নাগেরে খেলাই, নাগেরই মাথায় নাচি। সাপ আমাদেরকে ভয় দেখাতে পারে না, সাপকে আমরা মাথায় নাচাই, সাপের মাথায় আমরা নাচি। আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে, দশানঞ্জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, চতুরঙ্গ। চতুরঙ্গ মানে কি তোমরা আশা করি জানো, তাও আমি বলে দিয়েছি তোমাদের সুবিধার্থে। চতুরঙ্গ মানে হচ্ছে 4 রকমের সেনা নিয়ে যুদ্ধ করা। পদাতিক, হাতি মানে হাতি বাহিনী বা হস্তি বাহিনী, অশ্ববাহিনী, পদাতিক বাহিনী এবং রথ বাহিনী। কার সাথে যুদ্ধ করেছে? না, রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। রামচন্দ্রের প্রপিতামহ অর্থাৎ রামচন্দ্রের যে বাবা দশরথের যিনি পিতামহ, তার নাম ছিল রঘু। আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। আমাদেরই ছেলে বিজয় সিংহ, বাঙালির ছেলে বিজয় সিংহ, সে লঙ্কা অর্থাৎ শ্রীলঙ্কা অঞ্চলটা জয় করে, এই যে শ্রীলঙ্কার নাম বর্তমানে সিংহল, এই সিংহল নামটা কিন্তু রেখে গিয়েছিল আমাদেরই বাঙালি ছেলে বিজয় সিংহ। এক হাতে মোরা মগেরে রুখেছি মোগলেরে আর হাতে, চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লি নাথে। আচ্ছা, এক হাতে আমরা মগেরে রুখেছি। মগ কারা? মগ হচ্ছে মায়ানমার এবং ব্রহ্মদেশ থেকে আগত লুটতরাজ করার জন্য যারা আসতো আর কি, লুঠেরা, তাদেরকে মগ বলা হয়। তো আমাদের বাঙালিরা এক হাতে যেমন মগদেরকে বাংলা থেকে তাড়িয়ে দিয়েছে, তেমনভাবে মোগলরা বাংলায় কিন্তু এসে অনেকদিন ধরে শাসন করতে পারেনি, তাদেরকেও কিন্তু এখান থেকে চলে যেতে হয়েছে। জ্ঞানের নিধান আদিবিদ্যান কপিল সাংখ্যকার, এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক হার। তো দেখো, এখানে আদিবিদ্যান কপিল সাংখ্যকার, তোমরা জানো সাংখ্য দর্শনের প্রণেতা, তার নাম হচ্ছে কপিল মুনি। এই কপিল মুনির কথা এখানে বলা হচ্ছে। কপিল মুনিও কিন্তু এই বাংলা থেকেই কাজ করেছিলেন, মানে বাংলাতেই ওনার প্রধান সাধনা ক্ষেত্র ছিল। যে জায়গার নাম তোমরা অবশ্যই জানো, প্রতি বছর পৌষ সংক্রান্তির সময় সবাই সেখানে যায়, গঙ্গাসাগর।
সেই গঙ্গাসাগর বাংলাতেই আছে, এই গঙ্গাসাগরই কিন্তু কপিল মুনির একদম সাধন ক্ষেত্র বলে ধরা হয়। বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর, জ্বালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। অতীশ দীপঙ্করের কথা তোমরা অবশ্যই সবাই জানো। অতীশ দীপঙ্কর হচ্ছেন এমন একজন পণ্ডিত ব্যক্তি যাকে তিব্বতে আজও বুদ্ধের অবতার হিসেবে পুজো করা হয়। এবং অতীশ দীপঙ্করের যে বাড়ি আমাদের বাংলায় রয়েছে সেটাকে কিন্তু নাস্তিক পণ্ডিতের ভিটা বলে অনেক কাল ধরে অভিহিত করা হতো, এখনো হয় হয়তো। কিশোর বয়সে পক্ষধরের পক্ষ শাতন করি, বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি। এইখানে একটা তোমায় গল্প জানতে হবে। কোন গল্প না? পক্ষধর। পক্ষধরটা কি? পক্ষধর মিশ্র হচ্ছে মিথিলার একজন বিখ্যাত পণ্ডিত। বাঙালির ছেলে রঘুনাথ ভট্ট সেই পক্ষধর মিশ্রকে গিয়ে হারিয়ে দিয়েছিল যুক্তিতে। বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে করেছে সুরভি সংস্কৃতির কাঞ্চন কোকোনদে। বাংলার রবি জয়দেব কবি, রবি বলতে তো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হচ্ছে। এবং লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের মধ্যে অন্যতম হচ্ছে জয়দেব, যার রচিত কাব্যের নাম হচ্ছে গীত গোবিন্দম। এছাড়াও আরো 4জন ছিলেন যারাও বিখ্যাত বিখ্যাত কিছু কাব্য লিখেছে। যেমন একজন ছিলেন ধৈ, যার লেখা কাব্যের নাম হচ্ছে পবনদূত। তো ওই জয়দেব সংস্কৃত ভাষায় গীত গোবিন্দ লিখেছিল, এবং যাতে কিনা সংস্কৃত ভাষারই আরো সুন্দর মাধুর্য বেড়ে গেছে, যেটাকে উনি কাঞ্চন কোকোনদের সাথে তুলনা করা হচ্ছে। সোনালী লাল পদ্ম, অর্থাৎ এখানে সোনালী লাল পদ্ম তো হতে পারে না, সোনার মতো অমূল্য লাল পদ্ম, সেটা বোঝানো হচ্ছে এখানে আর কি। স্থপতি মোদের স্থাপনা করেছে বরভূধরের ভিত্তি, শ্যাম কম্বোজে ওঙ্কার ধাম মোদেরই প্রাচীন কীর্তি। আচ্ছা, আমাদের স্থপতি স্থাপনা করেছে বরভূধরের ভিত্তি। আচ্ছা, বরভূধর কি? বরভূধর হচ্ছে বড়বুদুর। বড়বুদুর হচ্ছে একটা বিশাল বড় বৌদ্ধ স্তূপ, সেই বৌদ্ধ স্তূপের কথা এখানে বলা হয়েছে। সেই বৌদ্ধ স্তূপের ভিত্তিও আমাদেরই স্থপতি গিয়ে স্থাপনা করেছে। শ্যাম কম্বোজ, শ্যাম মানে থাইল্যান্ড, থাইল্যান্ডের পূর্ব নাম ছিল আর কি শ্যাম দেশ। এবং কম্বোজ অর্থাৎ কম্বোডিয়া। কম্বোজে যে ওঙ্কার ধাম আছে অর্থাৎ আঙ্করভাট মন্দির আছে, তোমরা সবাই নিশ্চয়ই জানো, সেই আঙ্করভাট মন্দির সেটা আমাদেরই প্রাচীন কীর্তি, মোদেরই প্রাচীন কীর্তি। ধ্যানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর, বিটপাল আর ধীমান যাদের নাম অবিনশ্বর। তোমরা নিশ্চয়ই জানো পাল যুগের বিখ্যাত 2 শিল্পী ছিলেন ধীমান এবং তার ছেলে বিটপাল। বিটপাল এবং ধীমান হচ্ছে বিখ্যাত 2 শিল্পী যারা পাথর থেকে কেটে মূর্তি বানাতে বিশাল পারদর্শী ছিল। আমাদেরই কোনো সুপটু পটুয়া লীলায়িত তুলিকায় আমাদের পট অক্ষয় করে রেখেছে অজন্তায়। অক্ষয় করে রাখা মানে অমর করে রাখা বা চিরন্তন যে জিনিস। এবং আমাদেরই কোনো পটুয়া, পটুয়া অর্থাৎ যারা মাটির কাজ করে, পটুয়া লীলায়িত তুলিকায় আমাদের পট অক্ষয় করে রেখেছে অজন্তায়। অজন্তা অর্থাৎ তোমরা জানো অজন্তায় গুহা, যেখানে ফ্রেস্কো পদ্ধতিতে ছবি আঁকা রয়েছে। জাতকের গল্প কিন্তু ছবির মাধ্যমে, যেমন কমিক্স হয়, ছবির মাধ্যমে কিন্তু অজন্তার গুহাতে আঁকা রয়েছে। বহু প্রাচীন কাল আগে আঁকা, কিন্তু আজ অবাক হতে হয়। কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি, মনের গোপনে নিভৃত ভুবনে দ্বার ছিল যতগুলি। কীর্তন তোমরা জানো, কীর্তন হচ্ছে রাধা এবং কৃষ্ণের লীলা বিষয়ের গান। আর বাউল যেটা বাতুল থেকে এসছে, যেখানে আর কি বেশিরভাগ ঈশ্বরকে ভালোবেসে যে গানগুলো গাওয়া হয়, বাউল গান, সেই গানের দ্বারা আমাদের মনের গোপনে যেসব নিভৃত গোপন দ্বারগুলো ছিল সেগুলো খুলে গেছে। আমাদের চিন্তার ভাবনার পরিধি আরো বেশি বিস্তৃত হয়েছে, চিন্তা ভাবনার পরিধি আরো ব্যাপকতর হয়েছে। মন্বন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়েছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি। মন্বন্তরে আমরা মরিনি, মন্বন্তরে পুরো বাঙালি জাতি ধূলিসাৎ হয়ে যায়নি। অনেক বাঙালি হয়তো মারা গিয়েছিল, কিন্তু পুরো বাঙালি জাতি ধূলিসাৎ হয়ে যায়নি। মারি নিয়ে ঘর করি, এখানে মারি শব্দের অর্থ হচ্ছে মোড়ক, তাহলে আমরা মোড়ক নিয়েই ঘর করি। বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি, আমরা ঈশ্বরের আশীর্বাদেতে আমরা কোনোভাবে বেঁচে গিয়েছি অমৃতের টিকা পড়ে। অমৃত অর্থাৎ সুধা। দেবতারে মোরা আত্মীয় জানি, আকাশে প্রদীপ জ্বালি, আমাদেরই এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি। অর্থাৎ আমরা দেবতাকে দূরে ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। আচ্ছা, বাঙালি ঘরের ছেলে চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া, আমরা ঘরের ছেলের চোখ দিয়েই দেখেছি ঈশ্বরের ছায়া। বাঙালির হিয়া অমিয় মথিয়া, বাঙালির হিয়া অর্থাৎ বাঙালির হৃদয় অমৃত মন্থন করে নিমাই ধরেছে কায়া। নিমাইকে না চৈতন্যদেবের ছেলেবেলার নাম হচ্ছে নিমাই। বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়, বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষভে ঘটাবে সমন্বয়। অর্থাৎ বিবেকের বাণী, বিবেক বলতে এখানে তোমরা অবশ্যই বুঝতেই পারছো বিবেকানন্দ, বীর সন্ন্যাসী বিবেকানন্দ। তো তার বাণী জগৎময় ছুটেছে
বাঙালির ছেলে হয়ে সে ব্যাঘ্রে বিষবে ঘটাবে সমন্বয়। এখানে কিন্তু ব্যাঘ্রে বিষব অর্থাৎ বাঘে এবং ষাঁড়ের মধ্যে সমন্বয় ঘটানোর কথা বলা হচ্ছে না। অর্থাৎ কি বলা হচ্ছে, শ্বেতাঙ্গ এবং এদেশীয় যারা ভারতীয় এবং যারা শ্বেতাঙ্গ, বা বলতে পারি আমরা সারা পৃথিবীর যত জনগণ আছে সবাইকে বিশ্ব মানবতার আদর্শের সুতো দিয়ে স্বামীজি সবাইকে একসাথে গ্রন্থন করেছিলেন, একসাথে বেঁধেছিলেন। তপের প্রভাবে বাঙালি সাধক জ্বরের পেয়েছে সারা, আমাদের এই নবীন সাধনা সব সাধনার বাড়া। অর্থাৎ তপের প্রভাবে, তপ অর্থাৎ তপস্যা, বাঙালি সাধক, এখানে কোন বাঙালি সাধকের কথা বলা হচ্ছে, আচার্য জগদীশ চন্দ্র বসুর কথা বলা হচ্ছে। তার কারণ জ্বরের পেয়েছে সারা, এখানে জ্বরের সারা পাওয়ার কথা অর্থ উদ্ভিদের শরীরে যে প্রাণ আছে এটা প্রথম আবিষ্কার করেছিল কে, আমাদেরই বাঙালি বৈজ্ঞানিক আচার্য জগদীশ চন্দ্র বসু। সেটাই এখানে বলা হয়েছে, আমাদের এই নবীন সাধনা। উনি বলছেন আমাদের এই যে নতুন যে সাধনা সেটা সব সাধনা, অর্থাৎ তালবের সব মানে মৃতদেহ, তোমরা জানো তো মৃতদেহ নিয়ে যে সাধনা করা হয় অর্থাৎ তন্ত্র সাধনা, সেই তন্ত্র সাধনার থেকেও বড় সাধনা হচ্ছে আমাদের এই নতুন সাধনা। বিষম ধাতুর মিলন ঘটায় বাঙালি দিয়েছে বিয়া, মোদের রব্য রসায়ন শুধু গরমিলে মিলাইয়া। অর্থাৎ কি বলছেন, বিষম ধাতুর মিলন ঘটায়, এখানে কোন ঘটনার প্রতি ইঙ্গিত করছেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায় মার্কিউরাস নাইট্রেট নামে একটি যৌগ তৈরি করেছিলেন, এখানে সেই কথাটিই বলা হয়েছে। দুটো বিষম ধাতুকে মিশিয়েও যে একটা অন্য ধাতু তৈরি করা যায় সেটা কিন্তু প্রথম দেখিয়েছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। নব্য রসায়ন শুধু গরমিলে মিলাইয়া, আমাদের নতুন রসায়ন শুধু গরমিল, অর্থাৎ যেখানে কোথাও কেউ মেলাতে পারে না সেটাকে আমাদের বাঙালিরা মিলিয়ে দিচ্ছে। কি বাঙালির কবি গাহিছে জগতে মহামিলনের গান, বিফল নহে এ বাঙালি জনম, বিফল নহে এ প্রাণ। বাঙালির কবি গাহিছে জগতে, অর্থাৎ বাঙালির কবি, অর্থাৎ এখানে অবশ্যই বাঙালির একটাই কবি, মানে বাঙালির কবি সবাই, কিন্তু বাঙালির প্রাণের কবি, মনের কবি একজন, রবীন্দ্রনাথ ঠাকুর। সে রবীন্দ্রনাথ ঠাকুর মহামিলনের গান গাইছে, এবং কি গানে উনি বলছেন, এই বাঙালি জনম বিফল নয়, বিফল নহে এ প্রাণ। জন্মে বাঙালি হিসেবে আমরা গর্বিত যে বাঙালি হিসেবে জন্মেছি। ভবিষ্যতের পানে মোরা চাই আশা ভরা আহ্লাদে, বিধাতার কাজ সাধিবে বাঙালি ধাতার আশীর্বাদে। ধাতা অর্থাৎ বিধাতা, অর্থাৎ ভবিষ্যৎটাও উনি অনেক উজ্জ্বলই দেখতে পাচ্ছেন। বেতালের মুখে প্রশ্ন যে ছিল আমরা নিয়েছি কেড়ে, জবাব দিয়েছি জগতের আগে ভাবনা ও ভয় ছেড়ে। বেতালের মুখে যে প্রশ্ন ছিল সেটাকে আমরা কেড়ে নিয়েছি, আমরা জগতের আগে, সবার আগে আমরা ভাবনা এবং ভয় ছেড়ে আমরা তার উত্তর দিয়েছি প্রশ্নের। বাঁচিয়া গিয়েছি সত্যের লাগি সর্ব করিয়া পণ, সত্যে প্রণমী থেমেছে মনের অকারণ স্পন্দন। আমরা সত্যের লাগি, সত্যের জন্য সবকিছু পণ করতে পারি আমরা বাঙালিরা। সত্যে প্রণাম করে আমাদের মনের স্পন্দন থেমে গেছে। সাধনা ফলেছে প্রাণ পাওয়া গেছে জগৎ প্রাণের হাটে, সাগরের হাওয়া নিয়ে নিঃশ্বাসে গম্ভীরা নিশি কাটে। আচ্ছা, গম্ভীরা শব্দের অর্থ এখানে তোমরা লিখে রাখতে পারো। গম্ভীরা হচ্ছে মালদার গাজনের লৌকিক একটা গীতি নৃত্য আর কি, মানে গান নাচ মিলিয়ে একটা পরিবেশনা করা হয়, সেই পরিবেশনাটাকে বলা হয় হচ্ছে গম্ভীরা। তো সাগরের হাওয়া বুকে নিয়ে আমরা গম্ভীরা নিশি, রাত্রিবেলা গম্ভীরা শুনতে শুনতে বা দেখতে দেখতে আমরা রাত্রি কাটাই। শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি, তাহারই ছায়ায় আমরা মিলাবো জগতের শতকোটি। শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি। পঞ্চবটি অর্থাৎ কি না, পঞ্চবটি অর্থাৎ 5টি গাছের সমাহার, 5টি বিশাল বড় বড় বৃক্ষ গাছ। কোন কোন গাছ? বট, বেল, অশ্বত্থ, অশোক এবং আমলকি। কোনো বনে এই 5টি গাছ থাকে, তাহলে সেই বনকে আমরা পঞ্চবটির বন বলতে পারি। পঞ্চবটি কথাটার অর্থ হচ্ছে 5টি বট জাতীয় গাছের সমাহার। আমরা শ্মশানের বুকে পঞ্চবটি রোপণ করে তার ছায়াতেই আমরা জগতের শতকোটি ধর্মকে একসাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। মণি অতুলন ছিল যে গোপন সৃজনের শতলে, ভবিষ্যতের অমর সে বীজ আমাদেরই করতলে। অর্থাৎ মানুষের মহামিলনের মহাক্ষেত্র যেটা আমাদের এই বাংলা, সেই বাংলাতে আমাদেরই আমাদের হাতের মধ্যেই ভবিষ্যতের বীজ রয়েছে। অতীতে যাহার হয়েছে সূচনা সে ঘটনা হবে হবে, বিধাতার বরে ভরিবে ভুবন বাঙালির গৌরবে। অতীতে যেটা সূচনা হয়েছে সেই ঘটনা আর কদিন পরেই হবে। বিধাতার বরে ভরিবে ভুবন বাঙালির গৌরবে, বিধাতার আশীর্বাদে পুরো জগৎ বাঙালির গৌরবে ভরে উঠবে। প্রতিভায় তবে সে ঘটনা হবে লাগিবে না তার বেশি। এই ঘটনা করতে আর কিছু লাগবে না, দুটো জিনিসে হবে, প্রতিভা এবং তপস্যা। এই দুটোর মিশ্রণেতেই এই ঘটনা হবে, লাগবে না তার বেশি। লাগিবে না তাহে বাহু বাহুবল, কিবা জাগিবে না দেশাদেশি। তাতে কোনো গায়ের জোর লাগবে না, তাতে কোনো হিংসা রাগ মারামারি লাগবে না। এই মিলনের মহামন্ত্রে মানবের দীক্ষিত করি ধীরে, মুক্ত হইব দেব ঋণে মোরা মুক্ত বেনির তীরে।
আমরা মিলনের মহামন্ত্রে দীক্ষিত হব। দীক্ষিত হয়ে আমরা দেবতার কাছে আমাদের যে ঋণ আছে সেই ঋণ আমরা শোধ করে আমরা মুক্ত হইব। কোথায় মুক্ত হব? মুক্ত বেনির তীরে, অর্থাৎ গঙ্গা নদীর তীরে আমরা দেবতার ঋণ শোধ করে মুক্ত হব। তো কবিতাটা আমরা সম্পূর্ণ শেষ করলাম। এই কবিতাটাতে আমরা বুঝতে পারলাম যে আমাদের কবি সত্যেন্দ্রনাথ দত্ত বিভিন্ন উদাহরণ দিয়ে আমাদের দেখিয়েছেন যে বাঙালি আসলে কি করতে পারে এবং কি করেছে। মানে আজ অব্দি এই পৃথিবীতে বাঙালিদের যা যা অবদান আছে প্রায় সবকটাকেই উনি এখানে তুলে ধরেছেন। এবং বাঙালি হিসেবে আমরা যে জন্মে আমাদের জীবন যে বিফল নয়, বাঙালি হিসেবে জন্মে আমাদের যে গর্ববোধ করা উচিত সেটাকে উনি এই কবিতার মাধ্যমে বারবার আমাদেরকে স্মরণ করিয়েছেন। তো এই কবিতাটা বাঙালির বলতে পারো একটা সেলিব্রেশন, বাঙালি হওয়ার সেলিব্রেশন এই আমরা কবিতাটা। তো কবিতাটা আলোচনা আমি তোমাদের সামনে করলাম। এই কবিতাটা থেকে কিছু যদি তোমাদের প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক তো করে দেবে অবশ্যই করে। আবারও পরের সপ্তাহে শনিবার দিনকে আমি নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো একটা ভিডিও। কোন টপিকে ভিডিও বানালে তোমাদের ভালো হয় তো তোমাদের সুবিধা হয় সেটা অবশ্যই আমার কমেন্ট করে জানিও। তো আগের সপ্তাহে তো আমি ক্লাস 10-এর ভিডিও এনেছিলাম, এই সপ্তাহে আবার 9, পরের সপ্তাহে 10-এর হয়তো আনবো। 10-এর কোন গল্পটা নিয়ে করলে ভালো হয়, 10-এর স্টুডেন্ট যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে আমায় জানিও যে 10-এর কোন গল্পটা নিয়ে তোমরা আলোচনা শুনতে চাইছো আমার কাছ থেকে। আজকের মতো এইটুকুই, আবার তাই তোমার সাথে দেখা হচ্ছে পরের সপ্তাহে। আজকে আসছি, বাই।